বিভাগের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনি আমাদের কৃতজ্ঞতা বা শুভেচ্ছা জানবেন, আপনি আমাদের সাথে ধন্যবাদ। যুক্ত হয়েছেন। ধন্যবাদ। আমি প্রথমে জনাব আলী ইমাম মজুমদার আপনার কাছে আসতে চাই একটা খুবই ক্যাজুয়াল প্রশ্ন করে, যে জনাব মজুমদার, আপনি তো বিভিন্ন পদে আপনি দায়িত্ব পালন করছেন, আপনার খুবই 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 সেলিব্রেটেড ক্যারিয়ার আপনার সারা জীবনের মধ্যে। এই সরকারটাতে যখন আপনি আসেন, আপনাকে একরকম আনা হয়েছিল, আপনারা সরকারের এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, স্বপ্ন নিয়ে। সেই পথে কেমন চলছেন আপনারা? মানে এই সরকারে আপনারা আসলে যা করতেছেন এটাতে আপনারা সন্তুষ্ট কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা করার ব্যাপারটা, প্রথমত ধরেন এটা সংস্কারের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বারংবার বলছেন, এবং জনাব আলী ইমাম মজুমদারকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা জনাব আলী ইমাম মজুমদারের কাছে যদি এখন জনাব তোফায়েল আহমেদ, আমি জনাব আলী ইমাম মজুমদারকে প্রশ্ন করেছিলাম যে সরকারের যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আসা হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য 4.5 মাস 5 মাস পরে যখন আমরা এটার দিকে তাকাচ্ছি, 5 মাসের বেশি সময় পরে, তখন এটাতে আসলে সন্তুষ্টি বোধ করছেন কিনা? জনাব আলী ইমাম মজুমদারের কানেকশনটা আমরা এখন আমরা পরিষ্কার হয়েছে। জনাব আলী মজুমদার, আপনি যদি আবার একটু বলেন, আমরা আসলে এতক্ষণ আপনাকে শুনতে পাইনি, আপনারা আপনাদের কাজে সন্তুষ্ট কিনা? যে আপনাকে প্রথমে বলছি, জি, আমাদের কাজের ব্যাপারে আপনাকে প্রথমত দেখতে হবে আমাদের একটা প্রস্তুতি পর্বের ব্যাপারটা আছে, প্রস্তুতি প্রাক ব্যাপারটা, এটাকে বিবেচনায় নিতে হবে যে 5ই আগস্ট দেশ কোন অবস্থায় ছিল, এবং 3 দিন সরকারবিহীন অবস্থায় দেশ ছিল। থাকার পরে 8 তারিখে সরকার গঠন হয়, আমি এতে আসি 12 তারিখে। সেই সরকার গঠন যখন হয়, তখন দেখা গেল যে দীর্ঘ 15 বছরের অধিক অনেকটা একদলীয় সরকারের কাঠামোতে এবং প্রশাসনের সকল স্তরে সকল বিভাগে দলীয়করণের কারণে উপরের স্তরের তারা অত্যন্ত শেখি ছিল, অনেকেই পলাতক ছিল, এবং অনেকেই কাজে মনোনিবেশ করতে পারছিল না। ওই অবস্থাতে সরকার কার্যক্রমটাই চালু ছিল না বলতে গেলে। থানা থেকে পুলিশ চলে এসেছিল এবং পুলিশের কর্মকর্তাও ছিলেন একই ধরনের। তো এই জিনিসটাকে ইয়ে করানোর জন্য প্রাথমিক দায়িত্বটা আমার উপর পড়ে। সেই দায়িত্বটাকে করার জন্য অনেক রদবদল করতে হয় এবং অনেক কাঠামোগত পরিবর্তনও কিছু পরিমাণ হয়। সেইটা করার জন্য সংস্কারের আগে এই কাজগুলি করানোর জন্য এটা দরকার ছিল, এবং সেইটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। সকলের সন্তুষ্টি বিধান করতে না পারলেও মোটামুটিভাবে একটা কাঠামো দাঁড়িয়ে গেছে। সেই কাঠামোতে এখানে পরিবর্তন তো সবসময় দরকার হয়, সে দরকার ছিল বা আছে বা থাকবে। ঠিক পাশাপাশি বেশ কিছু এখানে সংস্কার কমিশন গঠন করা হয়। আজকের অন্যতম আলোচক ডক্টর তোফায়েল আহমেদ আমার বন্ধু, উনি একটা কমিশনের প্রধান। এই সংস্কার কমিশনগুলি কাজ করছে, 2-1টা প্রতিবেদন দিয়েছে, বাকিগুলির জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং আশা করছি সহসায় দেবে। দেওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এগুলি নিয়ে যারা স্টেক হোল্ডার আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে উনি মত বিনিময় করবেন। মত বিনিময়ের পরে এই সংস্কার সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছবেন। আমার তো মনে হয় যে আমরা যে অবস্থায় রাষ্ট্র কাঠামোকে পেয়েছিলাম, যদিও আমি ওই বিষয় সম্পর্কে আলোচনা না, তাই বলি যে আজকেও কিন্তু আমরা, যেহেতু খাদ্য ব্যবস্থাপনার দায়িত্বে আমি আছি, কিন্তু যখন আমরা এই সরকারের দায়িত্ব গ্রহণ করি তখন কিন্তু আমাদের অনেক জিনিস বাকিতে ছিল। বাকিতে কেনা ছিল দেখে আগে দিচ্ছিল না, সার দিচ্ছিল না, আমাদের তেল দিচ্ছিল না। এই অবস্থায় ছিল বৈদেশিক মুদ্রার অবস্থাটা, এমন নাজুক অবস্থায় ছিল, নেগেটিভ অবস্থায় ছিল। কিন্তু ধীরে ধীরে এই অবস্থাটা অনেকটা কেটে গেছে। আমরা এখন এলসি করতে পারছি, যদিও খুব ওপেন হ্যান্ডেড ভাবে করতে পারছি না। আমরা খাদ্য আমদানি করতে পারছি, আমরা বিদেশ থেকে বিভিন্ন দেশ তেল আমদানি করতে পারছি, বিভিন্ন দেশ করতে পারছি। আমার তো মনে হয় যে এই সময়ের মধ্যে যেটুকু অগ্রগতি হয়েছে এটাকে আদৌ মন্দ বলা চলে না। তবে প্রত্যাশার সাথে হয়তো অনেকে সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই অল্প সময়ের মধ্যে
মোটামুটি ভাবে অল্প সময় বলবো 5 মাস খুব বড় সময় না একটা জাতির জীবনের জন্য। যে অবস্থায় দেশটা ছিল সেই অবস্থায় এটা আমাদের অর্জনটাকে আমি খুব কম মনে করছি না। ওকে, এবং সংস্কার কমিশন দিয়ে প্রায় শেষ করে এসেছে। জি, আমার 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 দুইটা মানে বিষয় আছে যে আপনারা কিভাবে কিরকম দায়িত্ব পালন করছেন সেটার ক্ষেত্রে। একটা প্রশ্ন হচ্ছে 5 আগস্টের পরিবর্তনের পর মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমলাতন্ত্রের মধ্যে প্রশাসনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। 4-5 মাস পরে সেই আতঙ্ক এখন কেটেছে কিনা অনেক দর্শকরা কিন্তু মন্তব্য করেছেন যে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না। সরকারের একজন উপদেষ্টা হিসাবে আপনার অভিজ্ঞতা কেমন? আমার কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে যে এটা কারোর কাছে এটা মনে হতে পারে ব্যাপারটা, কিন্তু আমি যে কাঠামোটাকে নিয়ে কাজ করছি তারা সর্বাত্মকভাবে আমার সহযোগিতা করছে। এবং আগে কিন্তু আমি প্রধান উপদেষ্টার সাথে ওনার দপ্তরে সংশ্লিষ্ট ছিলাম। অনেকগুলি মন্ত্রণালয় প্রায় সবগুলি মন্ত্রণালয়ে আমাকে কিছু না কিছু দেখতে হতো। আমি কিন্তু সর্বাত্মকভাবে সহযোগিতা পেয়েছি। আর সকল ক্ষেত্রেই যে কোনো সরকার যখন থাকে এই একটা অভিযোগ কিন্তু অনেক সময় দেখতে পেয়েছি। আমি যেহেতু আমলাতন্ত্রের সাথে ছিলাম, আপনিও অল্প সময় ছিলেন, আপনিও অতি অল্প সময় ছিলেন, এই জাতীয় একটা অভিযোগ কিন্তু আমলাতন্ত্রের সম্পর্কে অনেকে করে থাকেন। কিন্তু ব্যাপারটা সর্বাংশে সত্য না, হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি কিন্তু কোনো ধরনের অসহযোগিতা কোনো ক্ষেত্রে আমি পাচ্ছি না। আমি দেখছি যে সকলেই সহযোগিতা করছে। স্যার, সরকারি চাকরির কথা যখন স্মরণ করাই দিলেন, আমি যে ব্যাচে জয়েন করছিলাম সে 20তম ব্যাচের অনেক বন্ধু আছেন, তাদের সঙ্গে আমার নানা ধরনের কথাবার্তা হয়। তো স্যার এটা একটা অভিযোগ আকারে আপনারা বলবো যে অন্তর্বর্তী সরকারে এসে প্রশ্নে যে রদ বদল, বদলি, পদোন্নতি, বহিষ্কার, চাকরিচ্যুতি, 15 বছরে বঞ্চিতদের ডাবল ট্রিপল প্রমোশন, সার্বিক বিষয়ে আপনার ভূমিকার কথা অনেকে বলছেন। গণমাধ্যমে এমন প্রতিবেদন এসছে আপনার কারণে, মানে দুই রকম এসছে আর কি স্যার। একটা আসছে হইলো যে মানে আপনার গুড বুকে যারা আসে তারা ভালো ভালো পদ পাচ্ছে, পদোন্নতি পাচ্ছে, পোস্টিং পাচ্ছে। আরেকটা এরকম প্রতিবেদন আসছে গণমাধ্যমে যে আপনার কারণে আওয়ামী লীগের সুবিধাভোগীদেরও প্রশাসনে পুনর্বাসন হয়েছে। এই ব্যাপারটাকে স্যার আপনি কেমন দেখেন? মানে এটা কি আপনি কোনো একটা সিস্টেমে ফেলছেন, নাকি স্যার আপনার কাছে যাকে মনে হয়েছে তাকেই আপনি সামনে আনতেছেন, পিছনে নিতেছেন? ব্যাপারটা কি স্যার এরকম? না, আমাকে এখানে ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আপনি নেন, আমি সে ব্যাপারটা সম্পর্কে মানতে রাজি আছি। কারণ যখন একটা ভালো লোক বাছাই করতে বলা হচ্ছে, আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেকে অবশ্যই আমার পরিচিত বলয়ের মধ্যে ব্যাপারটা থাকবে। যেহেতু প্রশাসনের দীর্ঘদিন কাজ করেছি আমি অনেককেই চিনি যারা এই দায়িত্বটা সামলাতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি 5ই আগস্টে আসেন বা 8ই আগস্টে আসেন, তখন কিন্তু সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব যিনি ছিলেন, উনি কিন্তু কার্যত উনি সচিবালয়েও যেতেন না, ওনার বাসভবনে মেট্রো রোডে উনি থাকতেন। আমরা কিন্তু ওনাকে নিয়ে যাই, যমুনাতে নিয়ে যাই, এবং উনি কাজকর্ম শুরু করেন। 8 তারিখে বসে উনি শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করেছেন কারো কারো অনুরোধে। সেই যে অবস্থাটা তখন আমার সামনে যেটা ছিল, তারা এসে হালটা ধরতে পারবে। কারণ যারা উপরের দিকে পদবিতে ছিল, যারা সরকারের সুবিধা এত বিশেষ ভোগ করতো, পারসেপশনটা এমন ছিল, তারা সকলেই এই সরকারের সুবিধাভোগী। হয়তোবা সকলেই তেমনটা ছিলেন না, আর সকলকে তেমন পরিবর্তনও করা হয়নি, কিন্তু এমন কিছু লোককে সামনে প্রথম অবস্থায় যাদেরকে নিয়ে আসা হয়, যারা এসে সরাসরি হাল ধরতে পারবেন, তারা কিন্তু সকলেই নিজেদের অবস্থাকে এটা প্রমাণ করেছেন। এদের একজন মধ্যে আছেন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন, আমলাতন্ত্রের শীর্ষস্থানে গেছেন, একজন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আমার মনে হয় বাই দিস টাইম তারা কিন্তু তাদের অবস্থানে ছাপ রাখতে পেরেছেন। স্যার, অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা কি আর উপরের দিকের সচিব বা উপরের দিকের পদে কাউরে নিছে, যারে যদি না দেখে ডিএনএ টেস্ট করে যে সে খুব আওয়ামী লীগার? এখন আপনার ব্যাপারটা হচ্ছে কি, তখন মানে দীর্ঘদিন পর্যন্ত অফিসারদের সাইকি তো একটা জিনিস চলে গিয়েছিল, যে জিনিসটা আমি প্রায়ই বলতাম তাদের সূচনাতে বিভিন্ন গেছে, এখনো বলি যে তারা, আমি বলি যে তোমরা ভুলে গিয়েছিলে যে দেশে সরকার পরিবর্তন হয়। তারা ভেবেছিল যে দেশে এখানে একটা দলই আছে, একজন নেতাই আছে, উনিই থাকবেন, এই দলটাই ক্ষমতায় থাকবে। এটা এদের অনেকেই, যদিও সকলেই না। আর কিছু অবস্থার প্রেক্ষিতে সেদিকে গিয়েছিল, সেই সব স্লোগান দিয়েছিল বা করেছিল। এখানে অনমেরিট দেখা গেছে যে যারা ভালো মেরিটের অধিকারী এবং যারা আসলে মানে করে নাই, তারা তেমন ভাবে দলীয় ক্যাডারের মতো কাজ করে নাই,
তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, Fantastic. বরং তারা যোগ্য অবস্থাতে আছে। ফ্যান্টাস্টিক। আমি একটা প্রশ্ন বা একটু মন্তব্য করে আমি একটু প্রফেসর তোফায়েল আহমেদের কাছে যেতে চাই। আপনার কাছে এই মন্তব্য এবং প্রশ্নের ব্যাপারে আপনার মতামত আমরা শুনবো হচ্ছে যে প্রফেসর তোফায়েল আহমেদকে শুনে এসে আমরা সমন্বয়কদের একজন জনাব সার্জিস আলমের এক ধরনের অভিযোগ শুনছি, আপনি কানে আসছে কিনা। জনপ্রশাসনে আছেন স্বয়ং প্রধান উপদেষ্টা, আছেন তার সহযোগী মাহফুজ ভাই, সরাসরি দায়িত্বের জায়গা থেকে প্রভাবিত করছেন আলিমা মজুমদার এবং তার পিএস আহসান কিবরিয়া। আহসান কিবরিয়া শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়ের 1 মেয়াদের পরিচালক, 2 মেয়াদের পরিচালক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দর্শকরা অনেক মন্তব্য করেছেন, তারা আমাকে অনেকগুলি চিঠিও লিখেছেন, সেটা হচ্ছে 43তম বিসিএস এর 227 জনের বাদ পড়া প্রসঙ্গে এবং 321 জন সাব ইন্সপেক্টর আপনার নিশ্চয় জানা আছে যে তাদের আসলে পদ না পাওয়া প্রসঙ্গে। এইটাও আমরা আপনার কাছে একটু শুনতে চাই। আমরা একটু প্রফেসর তোফায়েল আহমেদের কাছ থেকে আসি স্যার আপনার কাছে। আমরা 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 আমাদের 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 শিক্ষক প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদের কাছে যাই। তিনি এখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান এবং দীর্ঘকাল ধরে স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলতে আমরা যে শব্দবন্ধ বানিয়েছিলাম সেটা ডক্টর তোফায়েল আহমেদের সঙ্গেই যায়। আমরা প্রচুর কোট নিয়েছি আমাদের সাংবাদিকতা জীবনে তার কাছ থেকে। এখন তার কাছ থেকে একটু জানতে চাই যে চেয়ারের ওই পাশে বসে যে আওয়ামী লীগ আমলে নির্বাচন হওয়ায় সিটি কর্পোরেশন ও পৌরসভা ভেঙে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনিয়ন পরিষদ বহাল রাখা হলো, অনেক চেয়ারম্যান মেম্বার পলাতক, অনেকে কারাগারে। এই 4-5 মাসে স্থানীয় সরকারের সেবা পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি? অর্থাৎ যারা মানে মানে তারা তো কেউ এখন নাই, এখন প্রশাসক দিয়া স্থানীয় সরকার কেমন চলতেছে স্যার যদি একটু বলেন প্রফেসর তোফায়েল আহমেদ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এটা একটা ব্যতিক্রমী দেশ, দুনিয়ার কোথাও এরকম কোনো ঘটনা ঘটে নাই যে বায়তুল মোকাররমের খতিব থেকে দেশের প্রধানমন্ত্রী, সমস্ত এমপি মন্ত্রী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশনের মেয়র সবাই এক জায়গায় পালিয়ে যায়। এইরকমের একটা অবস্থায় পরে সরকার অনেকগুলো কাজের মধ্যে যে কাজটা করেছে যে লোকাল গভর্নমেন্টের অনেকগুলো স্তরের বাতিল করে দিয়েছেন। তো ওই সময় ওই জিনিসটা কি কতটুকু ভালো হয়েছে কতটুকু মন্দ হয়েছে এটা আমি জানি না, কিন্তু আমার একটা সাজেশন ছিল প্রথমেই যে যারা আপনারা একটা আলটিমেটাম দেন যারা দেশে আছেন, যাদের প্রতি মানুষের আস্থা আছে, যাদের সাহস আছে, যারা সৎ হিসেবে নিজেদেরকে দাবি করতে পারেন, তারা এসে বসুন। আর যারা আসতে পারবেন না একটা সময়সীমার মধ্যে, তাদের পদগুলো শূন্য ঘোষণা করে দিন এবং সেই শূন্য ঘোষণা করে সেই পদে সময় সুযোগ মতো নির্বাচন হবে। স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে যে এই সিটি কর্পোরেশন এবং পৌরসভার যে ভেঙে দেওয়ার সিদ্ধান্তটা তাহলে কে নিলেন, মানে প্রফেসর ইউনূস? না, সরকার নিয়েছে, আমি তো কোনো একজনকে জানি না, এটা মানে সরকার থেকে নেওয়া হয়েছে। যে আপনি যখন সংস্কার করছেন তখন এটা মনে হয় না যে এটা একটু মানে কে নিল এরকম একটা সিদ্ধান্ত? যে তখন মন্ত্রী ছিলেন যে মরহুম আমাদের যে জনাব হাসান আরিফ, জি হাসান আরিফ সাহেব ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছি, উনি ঠিক একই রকম ভাবে জিনিসটা বলেছেন যে উনি একা করেন নাই, সবাই মিলে করেছেন অথবা চাপে পড়ে করেছেন। তো আমার প্রশ্ন ছিল যে সবাইকে ওই পরিষদটা বিলুপ্ত না করে দিয়ে যারাই কাজ করতে পারবেন বলে যাদের বিশ্বাস তাদেরকে রেখে বাকিদেরকে একটা আলটিমেটাম দেন। তারা যদি নির্দিষ্ট একটা সময় জয়েন না করে এরা আলটিমেটলি আসনগুলো শূন্য ঘোষণা করে দেন, তাহলে কিন্তু প্রবলেমটা কম হতো একটু। কিন্তু এটা এখন চলে গেছে, এখন প্রশাসক দিয়ে চলছেন, তাতে করে মানুষের অসুবিধা হচ্ছে কিছু। কারণ হচ্ছে আগে যত সহজে ওখানে প্রবেশ করা যেত, এখন তত সহজে গিয়ে পাওয়া যাচ্ছে না। কারণ যেই ব্যক্তিদেরকে ওখানে নিয়োগ করা হয়েছে তাদের একটা নিজস্ব জব আছে, তার একটা অফিস আছে, সেই অফিসটা সামলিয়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এটা করতে হচ্ছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে করতে গেলে যা সমস্যা হয় স্বাভাবিকভাবে সেই সমস্যা হচ্ছে। আবার মনে করেন লোকজনকে চেনার একটা অসুবিধা আছে, সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেজন্যই যেহেতু আসলে টোটাল পরিষদের মধ্যে লোকজনের অনুপস্থিতি, সেখানে একজন প্রশাসকের পক্ষে সবকিছু করা সম্ভব হচ্ছে না বলে আমার মনে হয় না, সেটা হচ্ছে। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, স্যার এই স্থানীয় সরকার একটা দেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমরা দেখেছি হিস্টোরিক্যালি স্থানীয় সরকার মন্ত্রণালয়টা সবচেয়ে অভিজ্ঞ বা মোটামুটিভাবে সবচেয়ে অভিজ্ঞ একজনকে এটা পরিচালনার দায়িত্ব দেওয়া হতো। এইবার যে ছাত্র সমন্বয়কদের একজনেরকে এই দায়িত্ব দেওয়া হলো, ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে একটা বিশাল মন্ত্রণালয় থাকা সত্ত্বেও উপরন্তু মানে এইটা কি স্যার মানে এই সিদ্ধান্তটাকে স্যার আপনি কীভাবে দেখেন? জনাব আসিফ আহমদ সজীব ভূঁইয়া তার প্রতিদিনের ক্রীড়া মন্ত্রণালয়ের পাশেও তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় যে চালাচ্ছেন, মানে মানে এই দায়িত্বটা এটা
কি মনে হয় স্যার আপনার? না, আমি কোনো ব্যক্তির কথা বলবো না, তবে এই মন্ত্রণালয়ে একটা ফুল টাইম এককভাবে একজনকে দেওয়া দরকার, কারণ এটা অনেক বৃহৎ মিনিস্ট্রি। একদিকে হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, আর দিকে হচ্ছে সারা দেশের অনেকগুলো লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠান এর মধ্যে রয়ে গেছে। এটা কিন্তু অতিরিক্ত দায়িত্বের বিষয় না, একটা ফুল টাইম একটা মিনিস্টার, একজন না একাধিক মিনিস্টার ওখানে দরকার। একজন মন্ত্রীর সাথে আরো সহযোগী দরকার আছে। এটা কিন্তু অনেক বৃহৎ একটা মিনিস্ট্রি। এককভাবে যদি এলজিডি, ডিপিএইচই, ওয়াসাগুলো ডিল করতে হয়, ওটাও কিন্তু একটা বিরাট কাজ। ও লোকাল গভর্নমেন্টের কথা আমি বাদ দিলাম, লোকাল গভর্নমেন্টের বিষয়গুলো তো আছেই। এবং এখন আমাদের কাছে যেই হারে মানুষ আসা শুরু করেছে, তারা মনে করছে যে আমরা বোধহয় সব সমস্যার সমাধান আমাদের হাতে। এটা তো ঠিক না। আমাদের তো কাজ হচ্ছে সংস্কারের বিষয়গুলোকে একত্রিত করে সরকারের কাছে সুপারিশ দেওয়া। কিন্তু মানুষ এখন যাওয়ার জায়গা পাচ্ছে না, আমি এখন কাজ করতে পারছি না, প্রতিদিন এত লোক, আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই, এমন ভাবে আসা শুরু করেছে, এত কথা বলতে চাচ্ছেন, মানে এগুলো শোনার মতো হয়তো লোক দেশে নাই, সেজন্য হয়তো এগুলো আসছে। স্যার আপনার কাছে কি মনে হয়, আমি এই প্রশ্নটা আসলে জনাব আলী ইমাম মজুমদারের কাছে, আপনার কাছে কি মনে হয় যে মানে কোন বিবেচনায় একটা বাড়তি কাজ এবং মানে আমাদের ছাত্র সমন্বয়কদের একজন যিনি অলরেডি ক্রীড়া মন্ত্রণালয়ের মতো এরকম একটা বড় মন্ত্রণালয় আছে, তাকে যে এটা দেওয়া হলো, মানে এটার মানে এটা কারণটা কি? আমরা এটা জনাব আলী ইমাম মজুমদারের কাছেও জানতে চাই, আপনার কাছে কি মনে হয় স্যার এটা কি? না, আমার কাছে কোনো কারণ জানা নেই, কারণ আমি অনুসন্ধানও করতে চাইনি। কারণ আমি আমার যেটা কাজ, লিমিটেড কাজ, এখন আগে হয়তো অনেক কিছু নিয়ে ভাবতে পারতাম, এখন কিন্তু আমাকে গুটিয়ে একটা কাজের মধ্যে সীমাবদ্ধ করেছে। সেই কারণে আমার পক্ষে এগুলো এত কিছু দেখার আমার সময়ও নাই, আর আমার ইচ্ছাও নাই। তাছাড়া আমার এটা করতে গেলে কিন্তু আমার আসল কাজ ব্যাহত হবে, সেই কারণে আমি এই দিকে নজর দিইনি আর কি। এইসব বিষয়ে অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে চাইনি এই না। ফেয়ার এনাফ। প্রফেসর তোফায়েল আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আলী ইমাম মজুমদারের কাছে আগে যে প্রশ্ন রেখে গেছিলাম, তার আগে এই প্রশ্নটা একটু করতে চাই যে মানে এলজিআরডি মানে একটা বাড়তি দায়িত্ব হিসেবে দেওয়ার কারণটা কি স্যার? আপনি তো ক্যাবিনেটে বসেন। না, ধন্যবাদ আপনাকে। আমি না ক্যাবিনেটে বসি না, আমি তো উপদেষ্টা পরিষদের যেটা বলছেন আর কি, যদি ক্যাবিনেট বলা হয় এটা একদম সদস্য। এখন তো ক্যাবিনেট, না জি ক্যাবিনেট। এখন এটা হচ্ছে কি, এখন এটা প্রধান উপদেষ্টা প্রেরোগেটিভ, কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন। এখানে কিন্তু 3-4টা মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পন্ন লোক আছেন। আবার আমাকে যদিও একটা মন্ত্রণালয়, এটা চ্যালেঞ্জ এত বেশি, আপনি বুঝতে পারছেন যে ফুড সিকিউরিটি জিনিসটা পৃথিবীতে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয়। অবশ্যই আমাদের এখানে খাদ্য ঘাটতি হয়ে গেছে, আকস্মিক বন্যার জন্য চালের ঘাটতি হয়েছে। গম তো আমাদের এখানে 70 লক্ষ টন, চাহিদার মধ্যে 10 লাখ টন উৎপাদন করি, 60 লাখ টন আমাদের আমদানি করতে হয়। ওইসব বেসরকারি সেক্টর এখানে বড় অ্যাক্টর, আমরা ইয়েতে আছি। তো আমার এগুলি নিয়েই কিন্তু আমি প্রচন্ড হিমশিম খাচ্ছি একটা নিয়ে। এখন যুব ক্রীড়া মন্ত্রণালয় খুব বড় মন্ত্রণালয় না, অ্যাক্টিভিটিস খুব বেশি না। স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরই একজন মন্ত্রী থাকতেন, একজন প্রতিমন্ত্রী মাঝে মধ্যে থাকতেন। আমার মনে হয় ওনাকে প্রধান উপদেষ্টা যথেষ্ট কম্পিটেন্ট মনে করে উনি দিয়েছেন, যথেষ্ট কম্পিটেন্ট মনে করে উনি দিয়েছেন, এবং আপনি মনে করছেন যেটা ভালোই চলছে। তাহলে আমরা একটু এই প্রশ্নে ফিরে আসি আপনার কাছে। যে প্রশ্ন করেছিলাম যে জনাব সার্জিস আলম, আরেকজন সমন্বয়ক, জনপ্রশাসনে আপনার কথা বলেছেন যে আপনি সকল কিছুকে প্রভাবিত করছেন। আপনার পিএস আহসান কিবরিয়াও, তারা আসলে আওয়ামী লীগের সময়ে, জনাব আহসান কিবরিয়ার কথা উনি বলেছেন যে সেটি আওয়ামী লীগের সময় তারা সুবিধাভোগী এবং মেধায় যোগ্যতা প্রমাণ করলো। গত 15 বছর আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিবেচনায় 259 জনকে বিসিএস থেকে নিয়োগ দেয়নি। এবার অন্তর্বর্তী সরকার তাদের নিয়োগ দিয়েছে। এই সরকার আবার শুধু একটা বিসিএসই, 43তম বিসিএসই 227 জনকে বঞ্চিত করেছে রাজনৈতিক বিবেচনায়। 300-র চেয়ে বেশি, 321 জন এসআই কে বাদ দেওয়া হয়েছে। আজকে আপনি জানেন যে জনাব শরীফুল হাসান একটি কলাম লিখেছেন, তিনি বলেছেন যে পুলিশের কর্মকর্তারা যারা মানে এএসপি পর্যায়ে, তারা ওই যে প্যারেডে আস্তে হেঁটেছেন বা ঠিকমতো হাঁটতে পারেন, এই অভিযোগ দেখে অনেকে বাদ দেওয়া হয়েছে। স্যার, এগুলিকে আপনার নজরে আসছে? মানে এগুলিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখন আমি যেটা করছি যে আপনি যখন বলছেন, এটা কিন্তু 2 মাস আগের ব্যাপার। আমি গত 11ই নভেম্বর ওই অবস্থান থেকে আমি চলে এসেছি। আর আহসান কিবরিয়া সিদ্দিকী আমার পিএস ছিল না, সে ছিল এডিশনাল সেক্রেটারি। পিএস জেনারেলি থাকে ডেপুটি সেক্রেটারি লেভেলের লোক, এখন আমার পিএস আছে, একজন ডেপুটি সেক্রেটারি আছে, একজন পিএস নতুন নিয়েছি। আহসান কিবরিয়া সিদ্দিকী ওই প্রধান উপদেষ্টা কার্যালয়ে ধারাবাহিকতার কারণে ছিল, বিশেষ করে তাকে কিছুদিন কন্টিনিউ করানোর প্রয়োজন হয়ে পড়েছিল। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা কার্যালয়টাও কিন্তু 5ই আগস্টে প্রচন্ড ভাঙচুর এবং ক্ষেত্রবিশেষে অগ্নিসংযোগের হয়।
তো সেখানে এসব এই রেকর্ডগুলিকে করা এবং করার জন্য তাকে কিছুদিন রাখার অত্যন্ত প্রয়োজন ছিল। সেটা রাখার পরে সে আমার অবস্থানকালে প্রায় 1 মাসের মধ্যে মানে সর্বোচ্চ এই সরকারের অধীনে এই জায়গাতে ওই প্রধান উপদেষ্টা কার্যালয়ে সর্বোচ্চ 2 মাস ছিল, তারপর সে অন্যত্র বদলি হয়ে চলে গেছে। এখন এইটা বর্তমানে এটা হচ্ছে না। তবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তাকে সহায়তা যারা করার, ইউজুয়ালি স্বাভাবিকভাবে যারা করার, মন্ত্রিপরিষদ সচিব করেন, ওনার মুখ্য সচিব করেন, জনপ্রশাসন সচিব করেন, এবং ক্ষেত্র বিশেষে হোম সেক্রেটারি যিনি সিনিয়র সার্ভিস যেটা আছে আপনার এসএসবি যেটা আছে আর কি সিনিয়র সিলেকশন বোর্ড, এখানেও স্বরাষ্ট্র সচিব সদস্য আছেন, তারাও করেন। এবং জেলা প্রশাসক নিয়োগের জন্য তাদেরকে নিয়ে কমিটি আছে, তারা করছেন। এখন বর্তমানে আমি কিন্তু এই দায়িত্বের সাথে সংশ্লিষ্ট না আজকে প্রায় 2 মাস। আচ্ছা, 2 মাসের কাছাকাছি। এখন আপনার যেটা বললেন যে যাদেরকে আমি যতটুকু জানি, এটা কিন্তু বিশেষ করে বিসিএস এ যাদেরকে বাদ দেওয়া হলো, বিসিএস এ যাদেরকে বাদ দেওয়া হলো, এটা কিন্তু সাময়িকভাবে তাদেরকে নিয়োগ দেওয়া থেকে বাদ রাখা হয়েছে এবং তারা দরখাস্ত করছেন। আগেও কিন্তু এই ধরনের ব্যাপারটা হয়েছে, সংখ্যায় বেশি কমের ব্যাপার হতে পারে, আগেও হয়েছে। এটার সাথে কোনো রাজনৈতিক বিষয় প্রাধান্য পেয়েছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যে গোয়েন্দা সংস্থাগুলির যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুসারে এটাকে বাদ রাখা হয়েছে এবং তারা সকলেই রিভিউর দরখাস্ত করছেন। এবং রিভিউর জন্য নিশ্চয়ই রিভিউ কমিটিও হবে, অথবা জনপ্রশাসন সচিব নিজেই ইন্টারনালি সমীক্ষা করে আবারও প্রতিবেদন নিয়ে এটা দেখবেন। আমরা কিন্তু আগেও প্রতিবেদন নিয়ে দেখেছি, মাঝে মধ্যে এই প্রতিবেদনের ক্ষেত্রটাও একেবারে অবজেক্টিভলি সব ক্ষেত্রে আসলে তা না, পুনরায় করানোর পরে ভিন্ন পাওয়া যায়। এক্ষেত্রে আমরা আগে কিন্তু প্রতিকারও দিয়েছি। আমার মনে হয় এবারও যারা প্রতিকার পাওয়ার উপযুক্ত তারা প্রতিকার পাবে। আর পুলিশের সাবইন্সপেক্টর ব্যাপারটা যেটা বললেন আর কি, আমার ধারণাটা অস্পষ্ট, আমি ঠিক বলতে পারবো না। আমি স্যার 3টা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ আমাদের দর্শকরা আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চায় স্যার। সেটা হচ্ছে 43তম বিসিএসে 227 জন সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে যে তাদের আসলে মানে চাকরিতে তাদের বহাল করা হচ্ছে না। পুলিশের সাব ইন্সপেক্টর স্যার 323 জন বা 321 জন, তাদেরকে আসলে শেষ মুহূর্তে পাসিং আউট প্যারেডের আগে তাদেরকে বাদ দিয়েছে। 40তম বিসিএস এ পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া 25 জন সহকারী পুলিশ সুপার বা এসপির মধ্যে 21 জনের চাকরি নিয়ে ঝামেলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা আস্তে হাঁটছে। স্যার, এত বিপুল সংখ্যায় কি এর আগে আর কখনো এরকম করা হয়েছে? না, সংখ্যার হেরফের হতে পারে, তো প্রশিক্ষণকালে শুধু না, চাকরির সূচনাতে কিন্তু আসলে সকলেই কিন্তু শিক্ষানবিশ থাকে। ওই পিরিয়ডটাকে 2 বছর, 2 বছর শিক্ষানবিশ থাকে। ওই সময় যে কাউকে কিন্তু কর্তৃপক্ষ যদি মনে করে যে সে কম্পিটেন্ট না, অথবা কম্পিটেন্সের প্রশিক্ষণে বা তার সার্ভিসে সে যথাযথ কম্পিটেন্সের পরিচয় দিতে পারছে না, বাদ দিতে পারে। এই ক্ষমতা সরকারের আছে। কিন্তু এখানে এতজনকে আগে কখনো বাদ দেওয়া হয়েছিল কিনা আমি ঠিক এটা বলতে পারবো না। তবে বাদ দেওয়ার ব্যাপারটা এটা অবজেক্টিভলি হওয়া উচিত, এবং এখনো কাউকে কেউ যদি পুনর্বিবেচনা আবেদন করে, সেটা যাতে যথাযথভাবে পুনর্বিবেচনা করা হয়। আপনার এই দাবির সাথে আমি কিন্তু একমত, এখনো আমি মনে করছি যেটা। এই ব্যাপারে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু বলেছে তারা পর্যালোচনা করবে, প্রত্যেকটা কেস 1-to-1 পর্যালোচনা করবে। আচ্ছা, আমি মহিউদ্দিন সাহেব, আমি একটা কথা বলতে চাই। জি স্যার, বলেন। সেটা হচ্ছে গত সরকারের আমলে যে নিয়োগগুলো হয়েছে, অথবা অনেক উপযুক্ত লোককে বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে একটা রাজনৈতিক কনসিডারেশন অনেক বড় হয়ে দেখা দিয়েছিল। সুতরাং আমরা আসল যদি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত অযোগ্য লোক নিয়োগ হয়ে থাকে এবং দলীয় লোক নিয়োগ হয়ে থাকে, এটা বলতে এত সংকোচ কেন? এটা তো সংকোচহীনভাবে, নিঃসংকোচে এটা বলা দরকার যে এই লোকগুলো, এত বিপুল সংখ্যক লোকগুলো নির্বাচিত যে নেওয়া হয়েছে, এর মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল অনেক বেশি, যেই কারণে এটা বাদ দেওয়ার একটা বিষয় আসতে পারে। কিন্তু সেই কথাটা থাকলেও সেই কথাটা পরিষ্কার করে বলা হচ্ছে না কেন? স্লো হেঁটেছে, আস্তে হেঁটেছে, এইটা তো আমি মনে করি না যে এটা খুব একটা বড় ধরনের কারণ হতে পারে। আমি তো মনে করি যে যে নিয়োগগুলো হয়েছে, অনেকের নিয়োগ বাতিল হয়েছে আগে, মানে পরীক্ষা দিয়েও উপযুক্ত ছেলেমেয়েরা পায় নাই, তার 14 গোষ্ঠী কি করে, তার ডিএনএ কি আছে, এইসব টেস্ট করে কিন্তু অনেককে বাদ দেওয়া হয়েছে। এখন এখানে আবার আরেক ডিএনএ টেস্ট করে লোকজনকে নেওয়া হয়েছে, তার ওই যোগ্যতা না থাকলেও নেওয়া হয়েছে। এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে না কেন? এই বিষয়গুলো সামনে আসছে না কেন? অ্যাবসলিউটলি, এটা আমি প্রফেসর তোফায়েল আহমেদ, আপনি এটা খুব সুন্দর করে বলছেন। আমার মনে হয় যে
যদি রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগকে বাতিল করতে হয় তাহলে সেটাকে বলতেই হবে যে এটা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ ছিল, তারা যোগ্য ছিল না, তাদেরকে বাতিল করা হয়েছে, এই ঢাক ঢাক গুড়গুড় না করে। আর যদি মানে ঘটনাটা হয় হচ্ছে এরকম যে আমরা এটাকে মানে ন্যায্যতার বাইরে তো আসলে কোনো কথা হইতেই পারে না, মানে এটা আমার মনে হয় যে প্রফেসর তোফায়েল আহমেদের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমি একটু দর্শকদেরকে জানতে চেয়েছিলাম, আমি প্রফেসর তোফায়েল আহমেদের কাছে আসছি, আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে 43তম বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হলো, নিয়োগের প্রজ্ঞাপনে 227 জনের নাম নেই, অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 42। প্রফেসর তোফায়েল আহমেদ, আমি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনারা দলীয় প্রতীক না রাখার পক্ষে সুপারিশ করেছেন, কিন্তু তৃণমূলের এই নির্বাচনেও কোনো না কোনোভাবে দলীয় রাজনীতি থাকবেই। দলীয় প্রতীক না থাকলেই কি দল নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয়? যারা রাজনীতিতে জড়িত তারাই সাধারণত বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থী হন, দল নিরপেক্ষ তারা জনপ্রতিনিধিত্বকে ঝামেলার বিষয় মনে করেন অনেক ক্ষেত্রেই। স্যার, আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই যে আপনি প্রতীকটা বাদ দিতে কেন বলতেছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা আমাদের রিকমেন্ডেশন না, আমরা এখনো রিকমেন্ডেশন ফর্মুলেট করিনি। এখন আমাদের চলছে আলাপ আলোচনা, মত বিনিময়, এটা আমরা বিভিন্ন ভাবে করছি। একটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে ইন্টারনেট এবং কি বলে বিভিন্ন মাধ্যম থেকে আমরা লিখিত মতামত পাচ্ছি, আর মৌখিকভাবে টেলিফোনে জানাচ্ছে অনেকে। তারপরে আমরা সার্ভে করছি এবং বিভিন্ন মত বিনিময় করছি। ওর মধ্যে একটা মতামত খুব ডমিনেন্টলি আসছে সবার দিক থেকে যে রাজনৈতিক প্রতীকের নির্বাচন যেন না করা হয়। তাহলে রাজনৈতিক দলের লোক যে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন না এটা হলফ করে বলা যায় না, আর এটা কোনো দূষণীয় নয়, করবেন। কিন্তু দলীয় প্রতীক এবং নমিনেশন বাণিজ্য, নমিনেশনের মাধ্যমে এমন লোককে দেওয়া হয়, যেমন কত এই যে এত খারাপ নির্বাচন, এগুলোর মধ্যে দেখা গেছে ওই দলীয় মনোনয়ন পেয়ে দলীয় প্রতীক নিয়েও হেরে গেছে, কিন্তু অন্যজন জিতে আসছে এবং ভোটও পেয়েছে অনেক বেশি। তো সুতরাং এখন মানুষের চাহিদা হচ্ছে, এটা মানুষ বলতে চাচ্ছে যে আমাদের লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা অন্তত দলীয় প্রতীকে না হোক। তা আমরাও ঠিক এটা রিকমেন্ডেশনগুলো পাচ্ছি, কিন্তু আমরা মানুষের কাছ থেকে সুপারিশ পাচ্ছি, এখনো কিন্তু রিকমেন্ডেশন ফর্মুলেশন স্টেজে আমরা যাইনি। রিকমেন্ডেশন ফর্মুলেশনটা আরো হয়তো 1 মাস পরবর্তী সময় আমরা এই কাজটা করব। আমরা এই মাসের প্রায় শেষ সপ্তাহ পর্যন্ত আমরা মত বিনিময় সভা এবং মানুষের মতামত গ্রহণ করাটার মধ্যে আছি। স্যার, মাঠ পর্যায়ে গবেষণা করতে গিয়ে কিরকম দেখলেন? যে আমরা শুনেছি যে এখন স্থানীয় সরকার পর্যায়েও নির্বাচনে প্রচুর টাকা পয়সা খরচ করা হয় এবং প্রচুর যেটাকে বলা হচ্ছে যে মাসল ব্যবহার করা হয়। আপনারা কেমন দেখলেন? এবং এই নির্বাচনটা কি খুব লাভজনক, মানে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, সেটা অনেক লাভজনক কিনা? লাভজনক হলে এটা কেমনে? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং মাঠ থেকে বহু রকমের ফিডব্যাক পেয়েছি, কিছু শেয়ার করছি আপনার সাথে এখানে। প্রথম কথা হচ্ছে, নির্বাচনে টাকা খরচ করা বাংলাদেশে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, পলিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে। খরচটা দৃশ্য এবং অদৃশ্য দুই রকমের আছে। দৃশ্যমান খরচটা এখন কিন্তু কমে গেছে, কারণ যেহেতু ভোট হচ্ছে না, মানে বিগত 15 বছর যদি ধরেন, দৃশ্যমান খরচ যেটা আগে পোস্টারে হয়, প্রচারণায় হতো, এটা কমে গেছে। অদৃশ্য খরচটা বেড়ে গেছে, যে বিভিন্ন জায়গায় টাকা দেওয়া, প্রশাসনকে টাকা দেওয়া, রাজনৈতিক নেতাদের টাকা দেওয়া, নমিনেশন ম্যানেজ করা, পুলিশ এবং আদার প্রশাসন ম্যানেজ করা, ওখানে কিন্তু প্রচুর খরচ। তারপর হচ্ছে কিছু ক্যান্ডিডেট বসিয়ে দেওয়া, প্রতিদ্বন্দ্বিতাবিহীন করা, এখানে অদৃশ্য খরচ অনেক 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 বেশি। আচ্ছা, এগুলো করে নির্বাচিত হচ্ছে। নির্বাচন হওয়ার পরে যেই অর্থটা লোকাল গভর্নমেন্টের জন্য বরাদ্দ থাকে সরকারি, সেই টাকাটা কিন্তু তার যা খরচ হচ্ছে সেই তুলনায় কিন্তু টাকাটা খুব কম। এই পুরো টাকাটা যদি কেউ মেরে দিতে পারে, তারপরে তার নির্বাচনে খরচ আসবে না, তাহলে এখানে লাভটা কোথায়? জি স্যার, এটাই হচ্ছে $100 কোশ্চেন। সেটা হচ্ছে আসলে এইসব নির্বাচনে জয়ী হওয়া এটা একটা লাইসেন্স। এইটাকে একটা লাইসেন্স হিসেবে নিয়ে তারা অনেক রকমের কাজ করে, যেটা লোকাল গভর্নমেন্টের কাজ না। তারা বিভিন্ন বালুমহল, জলমহল থেকে আরম্ভ করে, কন্ট্রাক্ট থেকে আরম্ভ করে অনেক কাজের মধ্যে করে অর্থ আয় করে, এবং এখানে চাঁদাবাজিও থাকতে পারে, বিভিন্ন রকমের কিছু। সুতরাং এটা লাভজনক হচ্ছে একটা পেশা, পলিটিক্যাল রাজনৈতিক পেশা হিসেবে, রাজনীতি পেশা হিসেবে এই লাইসেন্সটা থাকলে তার জন্য অনেক বেশি সহজ হয়। এই লাইসেন্সটা না থাকলে তার পক্ষে কিন্তু এটা কিছুটা ডিফিকাল্ট হয়। কিন্তু স্যার, আপনি তো কোনো সংস্কার কইরা এইটা আপনি বন্ধ করতে পারবেন না, কারণ আপনি একদম পরিষ্কার বললেন, এ যদি 2 লাখ টাকা বা 2 কোটি টাকা খরচ করে নির্বাচনে আসে, এর বরাদ্দই তত নাই যে 2 লাখ বা 2 কোটি টাকা তুলে নিতে পারে। তারপরে সে মাস্তানি করার জন্য, বালুমহল, জলমহল এগুলি দখল করার জন্য সে এগুলি করে, এবং এই সার্টিফিকেটটা, এই লাইসেন্সটা সে কাজে লাগায়। এখন যদি রাজনৈতিক দলগুলি সংস্কার না করে, এটা তো চলতেই থাকবে। আপনি স্যার সংস্কার করে এটা কেমনে বন্ধ করবেন? মানে উপায়টা কি? না,
না, এখানে লোকাল গভর্নমেন্টের ভিতরে আরো অনেকগুলো জিনিস আছে সংস্কারের। রাজনৈতিক সংস্কার যেটা, সেটা রাজনৈতিক দল সমাজকে সার্বিকভাবে করতে হবে, সমাজের এই সংস্কৃতির পরিবর্তন এটা করতে হবে। এখন এই যে বিরাট একটা পরিবর্তন দেশে হলো, তারপরে যদি আমাদের শিক্ষা না হয়, তারপরে তাহলে তো কিছু করার নেই জাতিকে। কারণ এখন তো শিক্ষা হওয়া উচিত যে এগুলো করে কোনো লাভ হয় না, এত রকম করে মেকানিজম করে কোনো লাভ হয় না, শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়। যা ইনকাম করেছিল সেটা তো থাকেই না, দেশের ছাড়তে হয়, দেশে আসতে পারে না। সুতরাং এখন পর্যন্ত শিক্ষা না হয়, আমাদের সংস্কৃতি যদি আমরা পরিবর্তন না করি, তাহলে তো এই দেশকে কিভাবে ক্রিয়েটিভ করবে আমাকে বুঝান না স্যার। শিক্ষা কি কেউ নেয় স্যার? শিক্ষা নেওয়ার ঘটনা থাকলে তো মানুষ এরকমই হইতো না। না, শিক্ষা নেওয়ার ঘটনা শুধু অটোমেটিক না, এখন কিন্তু মানুষ বোধহয় ছেড়ে দেবে বলে মনে হয় না। ভবিষ্যতে যে কোনো নেতাকে যদি তার সীমা অতিক্রম করে, তাহলে কিন্তু এখানে মানুষের মধ্যে যে জাগরণটা, অভূতপূর্ব জাগরণ জেগেছে, যুব সমাজ যেভাবে সচেতন হয়েছে, এখানে কিন্তু কিছুটা কি বলে, তাদেরকে কিন্তু কিছুটা সমঝে চলতে হবে। এটা কি আগের মতো অপ্রতিরোধ্য গতিতে এগুলো চলবে? এটা বোধহয় হবে না, এটা সামনে খুব ডিফিকাল্ট হবে। এই সচেতনতার কথাটা যদি আমি আবার একটু জনাব আলিমা মজুমদারের কাছে যাই, যে স্যার আপনি কি দেখেন যে খুব সচেতন হয়েছে এখনকার লোকজন? কারণ আমি তো অনেক ক্ষেত্রেই দেখি যে মানে একদমই মানে আপনারা যারা ক্ষমতা আছেন স্যার, তাদের মধ্যে অনেকেই, আপনাকে পার্সোনালি বলতেছি না, একদম শেখ হাসিনার দেখায় দেওয়া পথটি অনুসরণ করতেছেন। সেটা গাড়ি দেওয়া হোক, সেটা বাড়ি দেওয়া হোক, সেটা ক্যামেরা দেওয়া হোক, মানে অ্যাবসলিউটলি দ্য সেম ডিরেকশন। আপনাকে মানে টোটালি এই ব্যাপারটা সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন। আপনাকে একেবারে আপনি ভুল বলছেন এমনটা আমি বলবো না। তবে একটা যেটা ডক্টর তোফায়েল আহমদ যে জিনিসটা বললেন, যে 5ই আগস্টের ঘটনাটা আমাদের জাতির জীবনে বড় একটা শিক্ষা হিসেবে এসেছে। এটা সকল ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু ধরেন আমি মূলত প্রথমত ব্যুরোক্রেসি নিয়ে আমি হ্যান্ডেল করতাম, আমি দেখেছি যে অনেকের মধ্যে বিরাট একটা অনুশোচনা এসেছে। যে আমি যখন বলতাম যে দেশে সরকার পরিবর্তন হতে পারে, এটা তোমরা ভুলে গেছিলে, এবং তখন দেখতাম যে তারা অত্যন্ত লজ্জিত হতো এবং তাদের একটা অংশ কিন্তু শুধরানোর চেষ্টা করেছে বলে আমি দেখেছি। আমি তাদেরকে বলেছি যে আমরা অনেক বড় পরিবর্তন এই দেশে দেখেছি, আমরা 75-এ দেখেছি, আমরা 91-তে এরশাদের দেখেছি। তো তখন তো এরকম ভাবে প্রশাসন যন্ত্র অচল হয়ে পড়ে নাই, এভাবে পুলিশ থানা ছাড়া চলে আসে নাই। তো এই জিনিসগুলিটা হলো কেন এবার? যেহেতু দল এবং প্রশাসন, রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে গিয়েছিল রাজনৈতিক দলীয় সরকারের সাথে, এই জন্য ব্যাপারটা ঘটেছিল। এবং এটা যে প্রফেসর তোফায়েল আহমদের সাথে আমি একমত যে এইবার থেকে অন্তত কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করবে, অ্যাজ ওয়েল এজ একটা ফাংশনাল ডেমোক্রেসির যদি আমরা কোনোভাবে আমরা করতে পারি। ধর দফায় দফায় যদি ইলেকশন হয়, যে জিনিসটার ডিমান্ডটা প্রচন্ড পরিমাণ আছে এবং কোর্টের আদেশের মাধ্যমেও জিনিসটা অনেকাংশে আসছে রিগার্ডিং কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা যদি আসে, তাহলে কিন্তু 5 বছর পরে ইলেকশন যদি হয়, পরে যদি ইলেকশন হয়, আমরা যদি একটা ইলেকট্রাল সিস্টেমটা যেটা ভেঙে পড়েছিল, এটা যদি আমরা দাঁড় করাতে পারি, তাহলে কিছুটা পরিমাণ পরিবর্তন এখানে আসবে। স্যার এটা নিয়ে একটা প্রশ্ন আপনাকে করি স্যার, যে জনপ্রশাসন সংস্কার উদ্যোগ একটা হইতেছে, আপনি বলতেছেন যে আমরা আসলে এরকম আমলাতন্ত্র কখনো দেখি নাই। আপনি এটা খুবই নাইসলি বললেন যে আমলারা মানে হয়তো ভুলে গেছিলেন যে এই সরকারটা পরিবর্তন হইতে পারে। তো এইটা তো যখন এটা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এই সরকার, তখন প্রশাসন ক্যাডারদের মধ্যে মানে প্রশাসন ক্যাডারদের সঙ্গে অন্য ক্যাডারদের বা ভিতরে বাইরে দ্বন্দ্ব প্রকাশে চলে আসতেছে। স্যার আমরা কিন্তু অ্যাবসলিউটলি দেখতেছি যার যার স্বার্থ হিস্সা আদায়ে সবাই ব্যস্ত। সবাইকে খুশি রেখে এই সংস্কার বাস্তবায়ন স্যার কেমনে এটার মধ্যে এটা করা সম্ভব? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে রিফর্ম কিন্তু খুব একটা পেইনফুল এক্সারসাইজ, এটা যে কোনো ব্যক্তির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এখানে জনপ্রশাসন সংস্কার কমিশন কাজ করছেন এবং এখানে অত্যন্ত মেধাবী এবং যোগ্য লোকরা আছেন। তারা কাজ করতে গিয়ে কিছু তারা সুপারিশমালা সংগ্রহ করবেন, নিজেরা সুপারিশ চূড়ান্ত করবেন, সরকারের কাছে দিবেন। যেমন ডক্টর তোফায়েল আহমদের কমিশনের যে একইভাবে হবে। সরকার এগুলি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আবার কনসালটেশনে যাবেন, প্রধান উপদেষ্টা নিজে সেই কমিটির দায়িত্ব নেবেন বলে বলা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে যখন আলোচনা হবে, তারপরে সিদ্ধান্ত নেবে। এবং সিদ্ধান্ত নেওয়াটা কোন পর্যায়ে নেবে, এটা বর্তমান পর্যায়ে নেবে অথবা নির্বাচিত সরকারের হাতে, পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে, এটা একটা ব্যাপার। এটা এখন পর্যন্ত চূড়ান্ত
ব্যাপারটা, এটা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে যে পরে করা হবে, কেউ বলছে আংশিক করা হোক, কারণ সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ বলছে না। এমনকি যারা দ্রুত নির্বাচন যাচ্ছে তারাও সংস্কারের জন্য প্রস্তাব কিন্তু জমা দিচ্ছে এই সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের কাছেও কিন্তু মানে সকলেই প্রস্তাব জমা দিয়েছে এই সংস্কার হওয়া উচিত। অর্থাৎ একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিয়ে কিন্তু মোটামুটি যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো উচিত। আমি একটু কথা বলতে চাই। জি স্যার। কথাটা আপনি হয়তো প্রশ্ন করেন নাই, কিন্তু আমার মনে হলো এইভাবে একটু কথাটা বলা দরকার। মনে করেন সরকারের সফলতা, এটা নিয়ে আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন, তো সেই হিসাবে এটা ব্যাকগ্রাউন্ডটা জনাব মজুমদার বলেছেন, কোন পরিস্থিতিতে সরকার আসছে এবং দেশটা কোন অবস্থায় ছিল এবং কি অবস্থায় এখন আছে। সেটার মধ্যে একটা জিনিস হয়তো আমাদের ভুলে গেলে চলবে না, যখন বড় ধরনের ক্রাইসিস দেশে আসে তখন বোধহয় এটা আল্লাহর তরফ থেকে কিছু রহমত নাজিল হয়। এরকম করে একসময় বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব নিয়ে দেশটাকে রক্ষা করেছিলেন একভাবে, এবং উনি কোনোদিন চিন্তা করেন না যে উনি এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন, কিন্তু এসে গেছেন ঘটনাক্রমে, এবং এসে উনি ওনার প্রেজেন্সটা দিল এক ধরনের একটা আশীর্বাদ। ঠিক একই রকমভাবে এই যে এরকম একটা সরকার পতন হতে পারে, এইরকম মানুষ যে পিপিলিকার মতো সারা ঢাকা শহরে তিল ধরনের জায়গা নাই, এরকম মানুষ আসতে পারে, এটা কিন্তু কেউ কল্পনা করে নাই। যেন এটা আকাশ থেকে যেন ফেরেশতা নেমে আসছে, একটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের পরে দেশটা কীভাবে চলবে এটাও কিন্তু একটা বিরাট ধরনের কোশ্চেন ছিল। যদি এই সময় প্রফেসর ইউনূসের মতো লোক এসে হাল না ধরতো তাহলে এই সরকার কিভাবে টিকতো আমি জানি না। এখন প্রশ্ন হচ্ছে সরকার তো হয়েছে, মাঝখানে গ্যাপ দিয়ে এই সরকারের কতগুলো রুটিন কাজ আছে, সরকার রুটিন কাজ করবেন, আবার বিশেষ পরিস্থিতির কারণে কতগুলো স্পেশাল কাজ আছে, এগুলো অন্য কোনো সরকারের করতে হয় নাই, যেটা এই সরকারকে করতে হবে বা করতে হচ্ছে। এটা হচ্ছে এই যে একটা 16 বছরের পরিস্থিতি, তারপরে যে একটা এত বড় অভ্যুত্থানের যে প্রত্যাশা, এটাকে ধারণ করতে গেলে, এটাকে পূরণ করতে গেলেই কিন্তু বিশেষ ধরনের কতগুলো কাজ এই সরকারকে করতে হবে। সেই কাজটা আমি 3 ভাবে দেখি। একটা হচ্ছে প্রথম বিচার, কারণ অপরাধ করেছে যারা, অপরাধ অনুযায়ী বিচারের সম্মুখীন মানুষকে করতে হবে, এখানে কোনো ক্ষমার অবকাশ নাই। এটা যদি আপনি করেন তাহলে আবার রিপিট হবে। এই বিচারটা কার হবে? একটা পলিটিশিয়ান যারা উপরে ছিলেন তাদের হবে, বিউরোক্রেসি যারা মাঝখানে থেকে কাজ করেছেন তাদের হবে, নিচের দিকে থেকে যারা করেছেন তাদের হবে, এবং ইলেকশন কমিশনের বিচার হওয়া দরকার আছে। একদম যদি ধরেন উপর থেকে এই রিটার্নিং অফিসার তাদেরও বিচার হওয়ার দরকার আছে। বিচারটা কি করবেন, কিভাবে করবেন সেটা ডিসাইড করুন, কিন্তু বিচার একটা প্রধান কাজ এই সরকারের। দ্বিতীয় কাজটা হচ্ছে সংস্কার, কারণ এই যে শুধুমাত্র একটা ইলেকশনের জন্য কিন্তু এই পরিবর্তন হয় নাই। একটা ইলেকশন অবশ্যই একটা অপরিহার্য জিনিস, শুধু ইলেকশনের জন্য কিন্তু এই পরিবর্তনটা হয় নাই। আমরা কিন্তু ভুলে যাচ্ছি এটা। সংস্কারগুলো কিন্তু কোথায় দরকার, কিভাবে দরকার, এই সংস্কারটা সব এই সরকার করে যেতে পারবে তেমন কোনো কথা নাই। যে উদ্যোগটা নিয়েছে সেটা খুব শুভ উদ্যোগ, যে কমিটি করেছে, কমিশন করেছে, সংস্কার একটা রূপরেখা তৈরি হবে। এই রূপরেখার মধ্য থেকে কিছু সংস্কার হবে, একদম ইমিডিয়েট করা দরকার। এগুলো ইমিডিয়েট করতে গেলে সংবিধানও লাগবে না, আইনও পরিবর্তন করা লাগবে না, বিনা এক্সিকিউটিভ অর্ডারে এগুলো হতে পারে। আর কিছু সংস্কার হবে মধ্যবর্তীকালীন সময় সংস্কার, আর কিছু হয়তো দীর্ঘমেয়াদী সংস্কার। এই জন্য এই কাজগুলো করতে হবে, না করলে এই সরকার। 3 নম্বর হচ্ছে নির্বাচন। 3 নম্বর হচ্ছে নির্বাচন। ওকে, আমি আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর তোফায়েল আহমেদ। আমার মনে হয় যে আপনি খুব সুন্দর করে এটা বলেছেন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্রের প্রশ্নের প্রতিটি স্তরেই দলীয়করণ, প্রকাশ্যেই আছে রাজনৈতিক বলয়, নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাইয়ের পর আবার রাজনৈতিক বিবেচনা। এই বিষয়টি শুরুতেই প্রজাতন্ত্র নয় বরং সরকার দলীয় রাজনীতির প্রতি আনুগত্য থাকার বিষয়টি আসলে উস্কে দেয় কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কিন্তু আমি আপনার মন্তব্যের প্রেক্ষিতে কয়েকটা কথা বলতে চাই। আপনি বিচারের কথা বলেছেন, আমরা সবাই বিচার চাই। আমরা চাই সবার আগে শেখ হাসিনার বিচার হোক। আমরা চাই যে শেখ হাসিনাকে যারা সহায়তা করেছে, তারা আমলা হোক, রাজনীতিবিদ হোক, তাদের সবার বিচার হোক। কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেইটা আপনারা খেয়াল করতেছেন কিনা, যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে, একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে, এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেব এই মামলা থেকে নাম প্রত্যাহার করার জন্য, সেটা দেখতেছেন কিনা। 2 হচ্ছে
সংস্কার যেটি কথা আপনি বলতেছেন, অবশ্যই এই সরকার বা প্রতিষ্ঠিত হয় নাই শুধুমাত্র ইলেকশনের জন্য, কিন্তু ইলেকশনটাও একটা বিরাট বড় কারণ ছিল যার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা ইলেকশন দেয় নাই বলে এই সরকারের পরিবর্তন হয়েছে। ইলেকশনটা সর্বপ্রথম কাজ বলে আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছে ফিরতে হবে সবার আগে, এবং নির্বাচনটা তো করতেই হবে, নির্বাচনে নানা রকম ভাবে। স্যার আপনি যদি আমার প্রশ্ন জবাব দেন এবং আপনার মন্তব্যের প্রেক্ষিতে আমার মন্তব্যের ব্যাপারেও যদি স্যার একটু আলোচনা করেন। আমি বিচারের ক্ষেত্রে কিন্তু তদন্ত পর্যায়ে একদম শেখ হাসিনার পথে হাঁটতেছে অনেকগুলি জায়গায়, আমি 100টা উদাহরণ দিতে পারি। সংস্কারের ক্ষেত্রে আমি বলতে পারি যে সংস্কারটা গণতান্ত্রিকভাবে করা উচিত, আর নির্বাচনের ক্ষেত্রে আমি বলতে পারি যে যা যা কিছু নির্বাচনের মেজার নেওয়া উচিত সেগুলি নেওয়া উচিত। না, আপনার সাথে মোটা দাগে কোনো দ্বিমত নাই, কিন্তু বিচারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটার সাথে আমি একমত। যাকে যেই ধারায় যেখানে মামলা দেওয়া দরকার, সবাইকে যদি আপনি খুনের মামলা দেন, এটাতে প্রমাণ করা ডিফিকাল্ট হবে। যেমন কিছু পদলেহী সাংবাদিক, তাদের নামে আপনি মামলা দিয়েছেন, এটা খুনের মামলা, তার খুনে কোথায় আপনি জড়িত করবেন? তার যেখানে যে অপকর্মটা করেছে সেই অপকর্মের জন্য তার মামলা দেন, তাকে খুনের মামলা কেন দেবেন আপনি? তাহলে তো এটা তো হচ্ছে তাকে আসলে একটা ইমিউনিটি দেওয়ার জন্য আপনার এটা করা হয়েছে বলে আমার মনে হয়। যাকে যে কাজে, যেমন ধরেন কিছু পলিটিশিয়ানস আছেন, তারা সরাসরি খুন করেন নাই, হয়তো হুকুম দিয়েছেন, সহায়তা করেছেন, কিন্তু উনি অনেক ফাইন্যান্সিয়াল দুর্নীতি করেছেন, কারাপশন করেছেন, টাকা পাচার করেছেন, তাকে সেইখানে আপনি ভালো করে তারটা প্রমাণ করুন, ওটাই যথেষ্ট তার জন্য। তারা খুনের মামলা দিয়ে তারা কিছু করাচ্ছে, তার যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি এবং যে কারাপশন, ওখানে তাকে ভালো করে জব্দ করেন আপনি। সেই জন্য বলছি যে যেখানে যাকে মামলা যেভাবে দেওয়ার জিনিসটা, সেই জিনিসগুলো সেভাবে যাচ্ছে না বলে আমার ধারণা। এক্ষেত্রে আপনার সাথে আমি একমত। দ্বিতীয় হচ্ছে সংস্কারের প্রশ্নটা আপনি এত হালকা করে দেখলে হবে না। কারণ হচ্ছে সংস্কারটা হচ্ছে, আমি তো বলছি না যে সরকার সব সংস্কার করার পরে নির্বাচন দিবেন। সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সবাই একমত হয়েছেন, রাজনৈতিক দলরা একমত হয়েছেন, সবাই একমত হয়েছেন, কমিটি কমিশনগুলো হয়েছে। 6টা কমিশন তো এই মাসের মাঝামাঝির মধ্যে রিপোর্ট দিয়ে দিবেন। তাইলে সেগুলো তো নিয়ে তা লাভ করতে হবে, করে কতটুকু করা সম্ভব। আর নির্বাচনেরও তো একটা মোটামুটি একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। তারা কি আরো আগে চান নির্বাচন? পরিষ্কার করে বলুন যে আগামী 6 মাসে আমাকে নির্বাচন দিতে হবে। এখন যেটা প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ, সেই সময়সীমা দিয়েছেন, সেই সময়সীমার সাথে একমত না হলে বলুন যে আপনার সময়সীমাটা আরো সংক্ষিপ্ত করুন, আমাদেরকে দিন। না, এই সময়সীমা একদমই যৌক্তিক এবং আমি মনে করি যে ঠিক আছে। তাহলে নির্বাচনী সংশয়টা কেন থাকবে? আমি তো সংশয়টা ছিল হচ্ছে যে প্রফেসর ইউনূস তো একটা সময়সীমা দিয়েছেন, সেটা তো বেশি দিন হয়েছে দেন নাই, সেটা অল্প কিছুদিন হয়েছে দিয়েছেন। প্রথম দিকে তো মনে হচ্ছিল 4 বছর থাকবেন, 5 বছর থাকবেন, সব সংস্কার করে যাবেন, সেই ক্ষেত্রে এটা ঝামেলা তৈরি হয়েছিল। আমার কাছে এই কথা একবারও মনে হয়নি, কারণ ওনার সাথে 2-4 বার কথা বলার আমার সুযোগ হয়েছিল। কথা বলে যতটুকু বুঝেছি, উনি কালকে দিয়ে চলে যেতে পারলেই বোধ বাঁচে, কিন্তু জাতি বাঁচবে কিনা? উনি যদি কালকে দিয়ে চলে যায়, জাতি বাঁচবে? এই কথা তো চিন্তা করতে হবে আমাদেরকে। এই লোকটাকে ধরে এনে বসিয়েছেন বলেই তো আজকে বিদেশে অন্য জায়গায় আপনি মুখ রক্ষা করতে পারছেন। এটাকে মোকাবিলা করতে পারতো না। আমি আপনার সাথে এগুলো ভাবতে হবে, কিন্তু আমি আপনার সাথে একমত যে প্রফেসর ইউনূসের বক্তব্য এবং অনেক সময় অনেক উপদেষ্টাদের বক্তব্য, অনেক সময় এই সরকারের যারা সমর্থক যে নাগরিকরা আছেন তাদের বক্তব্য আসলে অনেক সময় মনে হয় অন্যরকম। স্যার আপনারা মনে হয় কিনা আমি জানি না। না, আমি বলছি যে সময় না, এটা হচ্ছে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যারা দিচ্ছেন তাদেরকেও বলছি আপনারা আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে বেইজ্জতি করবেন না। কারণ উনি যদি হঠাৎ করে বলেন আমি থাকবো না, ভাই আমার যথেষ্ট হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, আপনারা ম্যানেজ করতে পারবেন না, এই রাষ্ট্র ম্যানেজ করতে পারবেন না। আপনাদের ঘরে বাইরে, সীমান্তের ওপারে এই পারে, সেই চারিদিকে এত শত্রু উৎপাতে আছে। এখন এই লোকটা একটা শিল্ড হিসাবে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারছেন, কিন্তু তাকেও যদি আপনি